করোনা ভাঙছে সংক্রমণের রেকর্ড। একদিনে শনাক্ত ৭,৬২৬। চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তায় স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে যানবাহনের চাপ, মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ, বিধি মানছেন না অনেকেই। হেফাজতের তাণ্ডবের ঢাল এতিম শিশুরা। বিদেশে বসে কনক ইলিয়াসের অপপ্রচারের মিশন এখন মাদ্রাসা, নেপথ্যের চক্র শনাক্ত। মিয়ানমারে আজও সেনাবাহিনীর গুলিতে ৭ জন নিহত, বিভিন্ন শহরে গণতন্ত্রকামীদের বিক্ষোভ সমাবেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, করোনায় বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজে ধীর গতি, নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়। প্রতিদিনই ভাঙছে করোনা শনাক্তের রেকর্ড। আজও শনাক্তের নতুন রেকর্ড ৭,৬২৬, আর মারা গেছে ৬৩ জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে ২২.০%। এদিকে সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ভীষণ চিন্তিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে বলে রোগীরা যথাযথ সেবা পাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভয়াবহ রূপ নিচ্ছে করোনা সংক্রমণ। সারা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৩৭টি ল্যাবে সর্বোচ্চ ৩৪,৬৩০টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৭,৬২৬। এই সংখ্যাটি এ যাবৎকালের সর্বোচ্চ। গত বছরের ৮ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৬,৫৯,২৭৮। একদিনে মারা গেছে ৬৩ জন, মোট মৃত্যু ৯,৪৪৭, আর একদিনে সুস্থ হয়েছে ৩,২৫৬ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে ২২.০২%। এ পর্যন্ত শনাক্ত ১৩.৫০, সুস্থতার হার ৮৫.১৯ ও মৃত্যু ১.৪৩%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৪১ জন। মৃত্যু তালিকায় ৬০ ব্যক্তির সংখ্যা ৪০। এদিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দেয়া নিয়েই চিন্তিত স্বাস্থ্যমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই শঙ্কার কথা জানান মন্ত্রী। স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং অনেকে স্বাস্থ্য সেবা সে প্রপারলি পাচ্ছেও না। এটাও যেহেতু অনেক বেশি চাপ, এবং আমি এটাও লক্ষ্য করেছি মা ও শিশুরা এই প্যান্ডেমিকে, এই মহামারীতে আরো বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সংক্রমণ রোধ করা ছাড়া বিকল্প কিছু নেই বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন দেওয়া হয়েছে, সংক্রমণ যেহেতু বৃদ্ধি পেয়েছে অতিমাত্রায়। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। তৃতীয় দিনের লকডাউনেও ঢিলেঢালা ভাব। রাজধানীতে ব্যক্তিগত গাড়ি তো চলছেই, সেই সাথে আজ থেকে স্বাস্থ্যবিধি মানার শর্তে রাজধানীর সড়কে নেমেছে গণপরিবহনও। তবে অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনীহা। এদিকে মার্কেট, শপিং মল খুলে দেওয়ার দাবিতে রাজধানীর কিছু স্থানে বিক্ষোভ করেছে দোকান মালিক, শ্রমিক ও কর্মচারীরা। মাহমুদ হাসানের রিপোর্ট। লকডাউনের তৃতীয় দিনের রাজধানীর চিত্র। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, তারপরও অন্য যে কোনো স্বাভাবিক দিনের মতোই একটি দিন। শুরুতে বন্ধ থাকলেও আজ থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চলছে। যাত্রী, চালক সবাই পরছেন মাস্ক। ব্যক্তিগত গাড়ি তো আগে থেকেই চলছে। অনেক স্থানেই ছিল এরকম যানজট। স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে কাঁচা বাজার বসার কথা থাকলেও কেউই কথা রাখছে না। বাজারের জায়গায় বাজার বসছে, কেনাকাটাও চলছে। শুধু স্বাস্থ্য নিয়ম মানার কোনো বালাই নেই। হোটেল, রেস্তোরাঁয় বসে খাওয়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও শর্ত মানছেন না অনেকেই। এদিকে মার্কেট খোলা রাখার দাবিতে আজও সড়কে অবস্থান নেয় নিউ মার্কেটের ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারীরা। জীবনের ঝুঁকি আছে জেনেও দোকান খোলার অনুমতি চান তারা।
গার্মেন্টস খোলা, কলকারখানা খোলা, খালি আমাদের গাউসিয়া মার্কেটে কি খালি করোনা ভাইরাস? এই লকডাউনে আমরা তো বাঁচে থাকবো না, কারণ আমাদের নিঃস্ব হয়ে যাবো। আমরা ব্যাংকেতে লোন তুলছি, এই লোন আমরা দিতে পারবো না, আমরা কর্মচারী বেতন দিতে পারবো না। বসুন্ধরা মার্কেটের সামনে ও গুলিস্তানের বঙ্গবাজার সহ রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায় দোকান খোলার দাবিতে আন্দোলন হয়েছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে মাস্ক ব্যবহার সহ সরকারি নির্দেশনা নিশ্চিতে রাজধানীতে সচেতনতামূলক কর্মসূচি ও অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে শাহবাগে করোনা বিষয়ক জনসচেতনতা বাড়ানো ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে পুলিশ। বাসযাত্রী, রিকশা চালক ও পথচারীদের মাস্ক পরিয়ে দেন তারা। আর চকবাজারে বিভিন্ন ধরনের খাবার, হোটেল ও শপিং মলে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিধান না করা, খাবারে মাছি, নিম্নমানের তেল ব্যবহারের জন্য করা হয় জরিমানা। এছাড়া চালকসহ মোটরবাইকে 2 জন থাকায় জরিমানা করা হয়। এ সময় করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী, যারা বিক্রয় করতেছেন, তারা মাস্কও পরেন না, তাদের হ্যান্ড স্যানিটাইজার নাই, মাথায় আপনার কোনো ক্যাপও নাই। প্রাথমিকভাবে আমরা জরিমানা করছি, বাট পরবর্তীতে আমরা কারাদণ্ডের দিকেও আমরা নজর দেব। তৃতীয় দিনেও সারা দেশে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। অনেক স্থানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলছে। এছাড়া শহর বাজারের অধিকাংশ দোকানপাটই খোলা, তবে বন্ধ শপিং মলগুলো। লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। খুলনায় স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। দোকানপাট খোলা থাকলেও শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে, চলছে না দূরপাল্লার বাস। এদিকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের অভিযান চলছে, করা হচ্ছে মামলা ও জরিমানা। সরকারের সিদ্ধান্ত মেনে সিলেটে তৃতীয় দিনের মতো দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে শনিবারের পর আর কোনো লকডাউন মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন নগর ব্যবসায়ী সমিতির নেতারা। আগামী শনিবার নগরীতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। রাজশাহীতে তৃতীয় দিনে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। বিধিনিষেধ মানছেন না অনেকেই, অধিকাংশ দোকানপাট খোলা। তবে মোড়ে মোড়ে তৎপর রয়েছে জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনে রংপুরে ইজি বাইক, রিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল চলছে স্বাভাবিকভাবে। মাস্ক পরা বা সামাজিক দূরত্বের তোয়াক্কা করছে না মানুষ। বরিশালেও ঢিলেঢালা লকডাউন চলছে। সকালে বিশেষ গাড়িতে করে পৌঁছেছে করোনা টিকার দ্বিতীয় ডোজের চালান। রাখা হয়েছে সিভিল সার্জন অফিসের ভ্যাকসিন সংরক্ষণাগারে। কুষ্টিয়ায় কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছেন না কেউ। দিনাজপুরে করোনার সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এছাড়া গাজীপুর, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, রাজবাড়ী, পটুয়াখালী ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের লকডাউন চলে ঢিলেঢালাভাবে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিজেদের ইচ্ছেমতো দোকান না খোলার অনুরোধ জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। আমরা বলেছি স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্বল্প সময়ের জন্য দোকানপাট গুলো খুলে দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, একক কোনো সিদ্ধান্তে কোনো মার্কেট বা দোকান খোলার কোনো সুযোগ আমাদের নাই। আমরা একটি মহামারীকালীন সময় অতিক্রম করছি, অতএব আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা সবাই মিলে সরকারের যে সিদ্ধান্ত সেটা আমরা মেনে চলবো। সম্প্রতি বেশ কিছু জেলায় তাণ্ডব চালানোর সময় মাদ্রাসার শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করল হেফাজত জামাত। গবেষকরা বলছেন, শিশুদের নানাভাবে ব্যবহার করে তাদের শিক্ষকরা, আবার বিকৃত লালসারও শিকার হয় শিশুরা। বিষয়গুলো যখন সামনে আসছে তখন বিদেশে বসে হেফাজতের হয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। আর পুরো বিষয়টি সমন্বয় করছেন ছাত্রদল শিবিরের রাজনীতি করা 2 সাংবাদিক কনক সারোয়ার ও ইলিয়াস হোসেন। এই দুজনের নেপথ্য চক্রটি এরই মধ্যে শনাক্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। করোনা সংক্রমণ রোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলছে গত বছর থেকেই। কিন্তু দেশের কিছু এলাকায় কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা খোলা। হেফাজতের হয়ে কিছু মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জ্বালাও পোড়াওয়ের অপরাজনীতিতে নামছে। সম্প্রতি হেফাজতের তাণ্ডবে শিশুদের ঢাল হিসাবে ব্যবহারের চিত্র উঠে আসে।
এই প্রেক্ষাপটে এতিমখানা ছাড়া কওমি সহ সব ধরনের মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ এসেছে। তবে এই নির্দেশ যাতে কার্যকর না হয় সেজন্য যুক্তরাষ্ট্র থেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সাংবাদিক কনক সরোয়ার ও ইলিয়াস হোসেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদের যুদ্ধংদেহী করে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার তো আছেই, এমনকি সরকার পতনেরও ডাক দিচ্ছেন জাতীয়বাদী ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকা এই দুই প্রবাসী সাংবাদিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে দেশবিরোধী এই চক্রকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। চিহ্নিত কিছু মানুষ আছে, তারাই এইগুলা উস্কাই দিচ্ছে এবং তারা এইগুলা করছে। বেশ কিছু কন্টেন্ট জোগাড় করেছি যেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে এখন মামলা শুরু হচ্ছে। র‍্যাব বলছে হেফাজতের তাণ্ডবে অস্ত্র, গুলি, বোমা ও ছোড়া নিয়ে মাদ্রাসার বড় ক্লাসের ছাত্র ও শিক্ষকদের সাথে শিশুদের সক্রিয় রাখা হয়। কোমলমতি শিশু, বিশেষ করে যারা মাদ্রাসা বা বিভিন্ন এতিমখানা অধ্যয়নরত, তাদেরকে একটি গোষ্ঠী ব্যবহার করার চেষ্টা করছে। এটা একটা আইনের ব্যত্যয়, এর বিরুদ্ধে অবশ্যই র‍্যাব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গবেষক শাহরিয়ার কবির জানালেন, ধর্মীয় শিক্ষার আড়ালে শিশুদের শুধু অপরাজনীতির অংশই করা হচ্ছে না, বিকৃত রুচির মাদ্রাসার শিক্ষকদের লালসারও শিকার হচ্ছে শিশুরা। বাচ্চাদেরকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যবহার করছে না, তাদেরকে বিকৃত যৌন লালসা চরিতার্থ করবার জন্য ব্যবহার করছে। নারী শিশু নির্যাতনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সে মৃত্যুদণ্ড যদি কার্যকর করা যায় তাহলে আমি মনে করি একমাত্র মাদ্রাসায় শিশুদের উপরে যে নির্যাতন, সেটা যৌন নির্যাতন হোক, শারীরিক নির্যাতন হোক, কিংবা রাজনৈতিক কারণে তাদেরকে সন্ত্রাসে ব্যবহার করা, এটা বন্ধ হবে। তিনি বলেন, ধর্মান্ধ শক্তির সাথে কোনো আপোষ নয়, নরম সুরে তাদের দমন সম্ভব নয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা প্রস্তুত করে রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, হেফাজতে ইসলাম নামের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অব্যাহত তাণ্ডব সহনশীলতার মাত্রা অতিক্রম করেছে। যারা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে বা চালিয়ে যাচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সহনশীলতার একটা সীমা আছে। সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা প্রস্তুত করুন। এদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে সারা বাংলাদেশে। করোনার কারণে বিভিন্ন বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজের গতি কমেছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এর এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, পরিস্থিতির উন্নতি না হলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে। সরকার প্রণোদনা দিলেও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে আছে সংশয় তার। জসিম জুয়েলের রিপোর্ট। টানা 1 বছরে করোনায় বিপর্যস্ত এভিয়েশন খাত। করোনার প্রভাবে গত 1 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের গতি কমেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজ চলছে, তবে যে পরিমাণ প্রকল্প হাতে আছে তাতে রাজস্ব না বাড়লে সমস্যায় পড়তে হবে বলে জানান তিনি। বিভিন্ন বিমানবন্দরগুলোকে আপগ্রেডেশন প্রোগ্রামে যে আমরা নিয়ে আসতেছিলাম মাস্টার প্ল্যানের মাধ্যমে, এবং সরকার এই জায়গাতে আমাদেরকে যথেষ্ট প্রণোদনা বলবো আমাদের সাহায্য দিচ্ছে, আর্থিক সাহায্য থেকে আরম্ভ করে। কিন্তু এখন যেহেতু অর্থনৈতিক অবস্থা একটু বিপর্যস্ত, সব জায়গায় আরও প্রায়োরিটি রয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধাগ্রস্ত হবে। তবে যদি আমাদের রাজস্বটা থাকতো, চলমান থাকতো, হয়তো আমরা অনেকগুলো প্রকল্প আমরা নিজেরাই বাস্তবায়ন করতে পারতাম। সংস্থাটির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে অনেক প্রকল্পের কাজের গতি হারিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেক প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। কিছুটা স্লো হবে, বাধা আমরা করবো না, কারণ আমরা একটা প্ল্যান মাফিক যাচ্ছি, যতটুকু সম্ভব আমরা ত্বরান্বিত করে যাচ্ছি। কিন্তু আমরা কিছুটা, যেটা আমাদের প্ল্যান ছিল আগামী 2-3 বছরে কম সম্পূর্ণ হবে, ওইটা হয়তো একটু পিছিয়ে যেতে পারে, সময় সাপেক্ষ হতে পারে। তবে বিপর্যয় কাটিয়ে সুদিনে ফেরার প্রত্যাশা করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আধুনিক অন্যান্য বিমানবন্দরে ব্যবহৃত। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। D8 সম্মেলনের আউটকাম ডকুমেন্ট ঢাকা ঘোষণার অনুমোদন, মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা।
স্বাভাবিক চরিত্র হারিয়েছে 21শে গ্রন্থমেলা। সরকারি প্রণোদনা ছাড়া ক্ষতি পোষানো অসম্ভব বলছেন প্রকাশকরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ছিলেন মূর্ত প্রতীক। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব শান্তি, মানবাধিকার রক্ষা ও উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। দ্য বার্থ অব বাংলাদেশ অ্যান্ড ইটস ইন্সপিরেশন লিগেসি ইন গ্লোবাল ডিপ্লোমেসি শিরোনামে বক্তৃতায় বক্তারা আরও বলেন, জনমানুষের অধিকার প্রতিষ্ঠা, জানমালের নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বঙ্গবন্ধুর দেখানো পথ আজও প্রাসঙ্গিক। তাঁর শান্তির সংস্কৃতিতে একটি কার্যকর জাতিসংঘ তৈরি করা গেলে বিশ্ব মানবতা উপকৃত হবে, এমন মত বক্তাদের। বঙ্গবন্ধু তাই বাংলাদেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন। তাকে বিশ্ববন্ধু উপাধি দেওয়ার প্রস্তাব কূটনৈতিক ও বিশিষ্টজনদের। কিছু সেতুর কারণে নৌ দুর্ঘটনা বাড়ছে। নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির কারণ এরকমই একটি সেতু। ওই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আর নিরাপদ নৌপথ নিশ্চিত করতে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় একটি ছোট লঞ্চ ডুবে যায়। একদিন পর উদ্ধার করা হয় ডুবে যাওয়া লঞ্চটি। উদ্ধার করা হয় 34 জনের মরদেহ। মাঝে মাঝেই নৌপথে ঘটে যায় মর্মান্তিক এরকম দুর্ঘটনা। সচিবালয়ে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাই ঘুরে ফিরে এলো শীতলক্ষ্যার লঞ্চ ডুবির প্রসঙ্গ। আলোচনায় অংশ নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নৌপথকে নিরাপদ করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। মর্নিং বার্ড যখন দুর্ঘটনার শিকার হয়, আমরা তখন তাৎক্ষণিকভাবেই আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। 4 তারিখের যে এটা হত্যা মামলা হিসাবে তারা মামলাটা করেছে। পিলার দুইটা থাকার কারণে যে দুর্ঘটনা ঘটেছে, আমার আশঙ্কা ভবিষ্যতে মনে হয় এখানে আরো দুর্ঘটনার মুখোমুখি আমাদের হতে পারে, শুধু এই নকশার কারণে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপদ নৌপথ নিশ্চিত করতে আইন মেনে চলার তাগিদ দেন তিনি। অতি সম্প্রতি যে দুর্ঘটনাটা দেখেছি, এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, পরিবহন নিশ্চিতকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, মালিক, শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নৌপথকে নিরাপদ রাখতে হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের নৌপথ কেবল নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিকতাই সীমাবদ্ধ নয়, একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম চালিকা শক্তি হিসাবে বিরাজমান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের 129 ঋণ খেলাপিকে হাইকোর্টে তলব করেছে। আগামী 24 ও 25 মে হাইকোর্ট তাদের তলব করেন। বুধবার বিচারপতি খুরশিদ আলমের একক বেঞ্চ এ আদেশ দেন। 3.5 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া পিকে হালদার সহ ইন্টারন্যাশনাল লিজিংয়ের 129 ঋণ খেলাপিকে তলব করেছেন হাইকোর্ট। তাদেরকে আদালতে হাজির হয়ে কবে কিভাবে টাকা পরিশোধ করবেন সে বিষয়ে জানাতে বলা হয়েছে। 129 ঋণ খেলাপির মধ্যে 100 জনকে 24 মে ও 29 জনকে 25 মে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে পলাতক পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওয়াজ মাহফিলে শিশু বক্তা হিসেবে আলোচিত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্ব ধলার লেটির কান্ডা থেকে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম মাদানীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। তিনি জানান, রফিকুল ইসলাম বর্তমানে র্যাব হেফাজতে আছেন। এদিকে র্যাব জানায়, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে। এদিকে রফিকুল ইসলাম মাদানীকে আটকের প্রতিবাদে বিকেলে নেত্রকোনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম।
D8 শীর্ষ সম্মেলনের আউটকাম ডকুমেন্ট ঢাকা ঘোষণা এর সর্বসম্মত অনুমোদন দিয়েছেন 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দীর্ঘ এ ঘোষণায় মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আঞ্চলিক সংগঠনটিকে প্রকৃতপক্ষে কার্যকর করার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক, মুসলিম দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জোট D8 বৈষম্যপূর্ণ বিশ্বে বিরাজমান সংকটের সমাধানে অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সহযোগিতার মন্ত্রে প্রতিষ্ঠিত হলেও বাস্তবে সফলতা আসেনি। এই অবস্থার পরিবর্তনে কথা আলোচিত হলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আজকের বৈঠকে। কথা হয়েছে অভিন্ন স্বার্থে সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও বেসরকারি সেক্টরের বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর। We will need to do more in promoting food security and reducing poverty through sustainable agricultural development. মহামারীর আগে ও পরে বিশ্ব অর্থনীতি এক নয়। ভেঙে পড়া বিশ্ব বাণিজ্য পুনর্নির্মাণে বিনিয়োগ বাড়ানোর কৌশল খোঁজার তাগিদ এসেছে। তেমনি প্রস্তাব এসেছে সদস্য রাষ্ট্রগুলোর ইকোনমিক করিডোর টেকসই করার। Bangladesh believes in a free and equitable access to markets for not only products but also services. It would obviously facilitate D8 governments and private sectors. Inflation crisis, a food security crisis, inequality crisis, climate change. এগিয়ে যেতে তথ্য প্রযুক্তিকে ভিত্তি করা, নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং ডিজিটাল মার্কেটপ্লেস তৈরির বিষয়ে একমত পররাষ্ট্রমন্ত্রীরা। That economic interdependence and enhanced connectivity and trade could pave the way for mutually beneficial cooperation. In this regard, Egypt affirms to continue cooperating with the international community and the D8 organization to contain the spread of COVID-19 to putting an end to its deleterious impact on people's lives and world economies. সবার জন্য করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে বহুমুখী ও বহুজাতিক উদ্যোগের সাথে থাকার ব্যাপারে একমত D8 সদস্যরা। The Dakar Declaration will serve as fundamental guidance for the D8 to venture into a renewed, innovative and energetic economic dimension in achieving its vision, especially in the post-pandemic environment. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন BSB গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। স্বাভাবিক চরিত্র হারিয়েছে অমর একুশে গ্রন্থমেলা। স্টলগুলোতে বইপ্রেমীদেরও ভিড় নেই, আড্ডা নেই প্রাঙ্গণে। প্রকাশকরা বলছেন যে হারে বই বিক্রি হচ্ছে তাতে স্টল বানানোর খরচও উঠবে না। প্রকাশকরা বলছেন সরকারি প্রণোদনা ছাড়া এবারের ক্ষতি পোষানো সম্ভব নয়। মফিউর রহমানের রিপোর্ট। 21তম দিন পার করল অমর একুশে গ্রন্থমেলা। লকডাউনের কারণে সময়সূচি পরিবর্তন করে বাংলা একাডেমি। মেলা প্রাঙ্গণ খোলা, আর অলস সময় পার করছেন স্টল কর্মীরা। এমন নিস্তরঙ্গ পরিবেশে নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ প্রকাশকদের। আসি দেখি, আমি ভিতরে দেখি যে বই টই সব উঁচু নিচু করে মানে রাখা, তছনছ করা। ভিতরে ঢুকে যখন সুইচ দিতে গেছি দেখি যে ফ্যান নাই। তো আমি বের হয়ে জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, ফ্যান নাই কেন? আশেপাশে যখন এই কথা বললাম আরও কয়েকজন বললো যে আমাদেরও তো ফ্যান পাচ্ছি না। ঢিলে ঢালা বইমেলাকে প্রাণের মেলা বলে চেনা যায় না, বললেন পাঠকরা। সব ফাঁকা এবং আমি 2টা বই কিনেছি, আর একটা আসছে এখানে। এটা তো একটা মিলন মেলার জায়গা, সেই হিসাবে করোনা পরিস্থিতিতে যতটুকুন মানে আশা, সেরকম হয়তো ভালো লাগছে না। বইমেলা তাহলে আরও প্রাণ উজ্জ্বল হবে, বইমেলা তার ঐতিহ্য সব কিছু ফিরে আসবে, এটা আশা করি। এবার স্টল তৈরি খরচও উঠবে না বলে জানান প্রকাশকরা। খোলা রেখেছে লকডাউনের ভিতরে, তারপরও কাস্টমার ওই রকম আসেই না। শুধু লস না, খুব বাজেভাবে লস। এবং আমরা যে স্টল সাজাতে যে খরচ হয়েছে, আমাদের এই খরচই এবার উঠবে না। খাতরক্ষায় প্রণোদনা দাবি করছেন প্রকাশক সমিতির নেতারা। আমরা একটা বিক্রয় ফর্ম তৈরি করেছি, এই বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। এই বিক্রয় ফর্মটা আমরা সবাইকে দিয়েছি এবং এই বিক্রয় ফর্মটা আমরা সংগ্রহ করে আমাদের আসলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা একটা আবেদন করব। 21তম দিন মেলায় বই এসেছে 69টি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মুন্সিগঞ্জে পৌর মেয়রের বাসভবনে বিস্ফোরণের কারণ জানা যায়নি। দগ্ধ 12 জন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাসভবনে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঢাকা থেকে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল, সিআইডি, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিশ্চিত করে এখনও কিছু বলা সম্ভব না। তবে রান্নাঘর অনেকটা অক্ষত এবং সেখানে কোনো গ্যাস সিলিন্ডার দেখা যায়নি বলে জানান তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এদিকে বিস্ফোরণে দগ্ধ 4 কাউন্সিলর সহ 12 জন ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অক্ষত আছেন পৌর মেয়র। মঙ্গলবার রাতে মীর কাদিম পৌরসভার মেয়রের বাসভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। শ্রমনির্ভর অর্থনৈতিক উৎসের পাশাপাশি দক্ষতামুখী কর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক অগ্রগতি দ্রুত করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গ্রামীণ ফোন এক্সপ্লোরার দ্বিতীয় ব্যাচের কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির এ কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী অনলাইন মার্কেটিংয়ের সুযোগ পাবে প্রযুক্তি নির্ভর প্রজন্মের একটি অংশ। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে 2041 সালে প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। শুধুমাত্র শ্রমনির্ভর অর্থনীতি দিয়ে, শুধুমাত্র এই ট্র্যাডিশনাল এমপ্লয়মেন্ট বা স্কিল সেট দিয়ে কি আমরা উন্নত অর্থনীতি দেশ হতে পারবো, নাকি তার জন্য আমাদের ট্রেড ডাইভার্সিফিকেশনের দরকার, তার জন্য আমাদের লার্নিং সিস্টেমে একটা পরিবর্তন দরকার? প্রশ্নটা হচ্ছে এখানে। দিনাজপুরের চিরির বন্দরে লৌহজ খনিজ পদার্থের অবস্থান নিশ্চিতের পর খনির সম্ভাব্যতা যাচাই শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। আগামী 4 মাস ধরে চলবে এ কার্যক্রম। অবস্থানের বিষয়টি নিশ্চিত হলে এ জেলায় খনির সংখ্যা দাঁড়াবে 6টিতে। দিনাজপুর থেকে চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। খনিজ সম্পদে ভরপুর জেলা হিসেবে এরই মধ্যেই পরিচিতি লাভ করেছে দিনাজপুর জেলা। এই জেলায় রয়েছে দেশের একমাত্র উৎপাদনশীল কয়লার খনি বড়পুকুরিয়া। এছাড়া ফুলবাড়ি ও দিঘিপাড়া কয়লা খনির পাশাপাশি রয়েছে একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া। সম্প্রতি হাকিমপুরে সন্ধান মিলেছে লোহার খনির। এ অবস্থার মধ্যেই জেলার চিরিরবন্দর উপজেলার কেশবপুরে লৌহ খনির সম্ভাব্যতা যাচাইয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। বড়পুকুরিয়ার কয়লা খনি উত্তোলন করতে গিয়ে এলাকার বহু জমি নদীতে পরিণত হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। এই সমস্ত জিনিস যেন আমাদের এই এলাকায় না হয়। কার্যক্রম শুরুর সাথে সাথেই এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। তবে খনি পাওয়া গেলে ক্ষতি হবে বাড়িঘর ও আবাদি জমির। তাই উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি কর্মসংস্থানের প্রত্যাশা তাদের। খনি যখন উত্তোলন হবে, আমাদের দাবি দেওয়া, আমাদের ক্ষতিপূরণের জন্য আমরা যেন পাই। 10টা লোকের এর জন্য যদি আমাদের 100 লোকের যদি উপকার হয়, তাহলে আমরা এখনই চাবো। খনিটা হলে দেশেরও অনেক কাজ হবে, বেকার সমস্যা দূরীকরণ হবে। এখানে লোহার সাথে তামাসহ অন্যান্য খনিজ সম্পদ পাওয়ার আশাও করেছেন জিএসবি কর্মকর্তা। আসলে লোহা খনি থাকতে পারে, আরও খনিজ সম্পদ থাকতে পারে, ভূ অভ্যন্তরে আর কি কি আছে এবং কোনো একটা খনিজ সম্পদ পাওয়া গেলে তার ব্যাপ্তি কত, সেই বিষয়গুলো। আগামী 4 মাস এ এলাকায় জিডিএইচ এর কূপ খনন কাজ চলবে। রত্না জামান, 21 টেলিভিশন। 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ সৈনিক। ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদি গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও গান করেন ইন্দ্রমোহন রাজবংশী। 2018 সালে 21 পদকে ভূষিত হন গুণী এই শিল্পী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে।
দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ১০২টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৫৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৩৩৭ পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৮২ কোটি ৪২ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা ভাঙছে সংক্রমণের রেকর্ড, একদিনে শনাক্ত ৭,৬২৬। চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তায় স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে যানবাহনের চাপ, মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ, বিধি মানছেন না অনেকেই। হেফাজতের তাণ্ডবের ঢাল এতিম শিশুরা, বিদেশে বসে কনক ইলিয়াসের অপপ্রচারের মিশন এখন মাদ্রাসা, নেপথ্যের চক্র শনাক্ত। মিয়ানমারে আজও সেনাবাহিনীর গুলিতে ৭ জন নিহত, বিভিন্ন শহরে গণতন্ত্রকামীদের বিক্ষোভ সমাবেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।